আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অন্যতম ব্যতিক্রমী একটা অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেটা আমাদের বলা যায় মোটামুটি বেসিক টাইপের একটা ফাংশন। অর্থাৎ তুমি বেসিক থেকে আগাইতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে। উইথাউট ক্লিয়ারিং উইথ ইউর বেসিক অফ ত্রিকোণমিতি তুমি সামনের দিকে আগাইতে পারবা না। তবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি শুরুতেই তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও। আমাদের অলরেডি 100+ জয়েন করছে, তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও। আমরা ইনশাল্লাহ এই যে সবার এঙ্গেজমেন্টের পর আমরা এখানে ক্লাসে এঙ্গেজমেন্টের পর আমরা শুরু করতে পারবো। তো আমি সবাইকে বলবো শুরুতে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অলরেডি আমাদের 100+ হয়েছে। তো তোমরা আর্লি একটু শেয়ার এবং মেনশন করে দাও আমাদের, তাহলে আমরা খুব দ্রুত যারা জয়েন করো তারা জয়েন করে ফেলতে পারবে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা খুব ইজিলি ক্লাসের মধ্যে জয়েন করিতে পারে। আমাদের যে পরিমাণ জয়েন করছে, আমাদের শেয়ারের পরিমাণ কিন্তু অনেক কম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু কাইন্ডলি একটু কষ্ট করে এক ক্লিকে যদি তুমি শেয়ার করতে পারো, একটা ফ্রি ক্লাস এনজয় করতে পারো, তাহলে তো খারাপ না। তো আশা করব তোমরা এই ব্যাপারে হেল্প করবা। অবশ্যই সবাই শেয়ার করে দাও। ওকে, তো আমাদের প্রত্যেকদিনকার মতো আমরা শুরুতে একটু তোমাদের সাথে কুশল বিনিময় করে নিই। তো আমার পরিচয় দেওয়ার মতো তো কোনো কিছু নাই। তো তোমাদের পরিচয়টা দেখি যে তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো এবং কে কোন কলেজ থেকে জয়েন করছো, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি একটু দেখি যে কে কোন জায়গা থেকে জয়েন করছে। এটা হচ্ছে প্রতিদিনকার আনুষ্ঠানিকতা, আজকেও আমরা করি যে কে কোন জায়গা থেকে জয়েন করছো এবং আমাদের কে কোন জায়গা থেকে জয়েন করছো এবং কে কোন কলেজ থেকে জয়েন করছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। অনেকে সালাম দিচ্ছে, সবার সালাম একসাথে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, মোহাম্মদ আশিক বিশ্বাস, ঢাকা। জামিউল, মুরাদপুর। সাফায়েত আফনান, ভারতের পাশের দেশ থেকে। আমিও ভারতের পাশের দেশটাতে আছি। হুমায়ুন আমিন, পুকুর থেকে। সাব্বির আহমেদ, গভর্নমেন্ট সায়েন্স কলেজ। সাহেব বিশিষ্ট মুন্সি আব্দুর রব কলেজ। ঈশা, বিএন কলেজ। নিলয় মিরসরাই। ফারজানা বুস্টার, সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ। নাবিলা রহমান, সোনারগাঁও। ফাহাদ, ওয়াশিংটন ডিসি। এরপরে ওয়াশিংটন এসি থেকে জয়েন করিও। সাদিয়া হানা, বিএন। ওকে,
তাহলে আমরা আর পড়তেছি না, আসলে এতগুলা পড়া পসিবল না। আমরা আজকে সামনের দিকে আগাই। ওকে, তো তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি আমাকে বলো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না, সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো ভাইরা প্লিজ। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যদি আমার সব কিছু ফকফকা হয় ক্লাসটাও ফকফকা হবে, ওই কারণে আগে তোমাদের কমেন্ট করিতে হবে ক্লাসটা আসলে ফকফকা কিনা নাকি ঝামেলা হচ্ছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আরিফুর রহমান, আমাদের চিটাগংয়ের এতগুলো কি দোষ করলাম, আমাদের নাম বলেন না, যে এতগুলোর নাম বলা তো সম্ভব না, আর এখানে ম্যাক্সিমাম চিটাগংয়েরই। ওকে, ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের 160+ জয়েন করে ফেলছে, তাহলে আমরা এখনই শুরু করে দিই। সব কিছু যেহেতু ফকফকা লাগতেছে, আমাকে বলো তোমরা ওইদিকে তাকানোর দরকার নেই, এদিকে দেখো আমাকে ক্লিয়ারলি চেনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, আমাকে দেখতে সুন্দর লাগতেছে কিনা। যদি মনে করো আমাকে দেখে সুন্দর লাগতেছে, দ্যাট মিনস ক্লাস ইজ ফকফকা। আর যদি মনে হয় সুন্দর লাগতেছে তাহলে ক্লাস ইজ নট ফকফকা। ফকফকা এদিকে হইতে হবে, তাহলে আমাদের ক্লাসটা এনজয় হবে। ওকে, তাহলে শুরু করি। আরে ভাই, বোর্ড তো সাদা জিনিস, সাদা জিনিসটা অলসই পকপক করবে, এটা স্বাভাবিক। তো তোমাকে তো ফকফকা জিনিসের দিকে তাকায় ফকফক বললে হবে না, তোমাকে অফকফকা জিনিসের দিকে তাকায় বলতে হবে দিস ইজ ফকফকা, দেন আসলে দিস ইজ রিয়েল ফকফকা। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই। ওকে, তাহলে আমাদের ক্লাস স্টার্ট। আমরা আজকে পড়ব হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি বা ইনভার্স ত্রিকোণমিতি। তো সেক্ষেত্রে একটু তোমাদেরকে ভালো করে বুঝাই। প্রথমে আমরা একটা জিনিস খুব ভালো করে ব্যাখ্যা করবো। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো করে ব্যাখ্যা করবো, দেন সামনের দিকে আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো। উপরের দিকে বলা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো আমরা আসি এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা নিয়ে আমরা আজকে খুব বেশি আলোচনা করব। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা আজকে খুব বেশি আলোচনা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। তার আগে আমরা জানি ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের এটার আগে তোমাকে জানতে হবে ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাত কি, ত্রিকোণমিতিক অনুপাত। তো একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে ত্রিভুজের 3 বাহুর অনুপাত। তবে সেটাকে অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে। আমি একটু বেসিক থেকে যাচ্ছি, যে কথাগুলো তোমরা জানো সেগুলোও বলতেছি। না জানলে জানবা, জানলে আরও বেশি জানবা, মজা পাবা। আস্তে আস্তে সামনের দিকে আগাবো। হ্যাঁ, ডাইরেক্ট ডিপে চলে গেলে ঝামেলা আছে, আস্তে আস্তে আমাদেরকে ডিপে যাইতে হবে। তো একটু খেয়াল করে দেখো। আমাদের তার আগে একটা কথা বলে রাখি ভাই, তোমরা তো জানো ইনভার্স ট্রিগোনোমেট্রিক হোক আর জেনারেল ট্রিগোনোমেট্রিক হোক, তাহলে আমাদের ট্রিগোনোমেট্রি এটা তো আমাদের জানি। এটা আমাদের আসছে দুইটা ওয়ার্ড থেকে, একটা হচ্ছে ট্রাইগোন মানে হচ্ছে 3 কোণ, আর মেট্রি মানে হচ্ছে আমাদের পরিমাপ। তো মেট্রি মানে হচ্ছে পরিমাপ, তাহলে আমাদের 3 কোণের পরিমাপ। তো 3 কোণ থাকে কার? ত্রিভুজের। ওই কারণে ত্রিকোণমিতি সবসময় 3টা কোণ বা আমাদের ত্রিভুজ নিয়ে আলোচনা করে। ত্রিকোণমিতি আমাদের সবসময় কি করে? 3টা কোণ বা ত্রিভুজ নিয়েই আলোচনা করে। তো আমরা একটু খেয়াল করে দেখি ভাই, ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যদি আমরা যাই, প্রথমে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিব। কোন ধরনের ত্রিভুজ নিব ভাইয়া? সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ নিলে ওই সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত, ওই সমকোণী ত্রিভুজের বাহুর যে অনুপাত তাকেই আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি আবারও বলতেছি, ত্রিকোণমিতিক অনুপাত কি জিনিস ভাইয়া? আমাদের কোনো একটা সমকোণী ত্রিভুজ নিব, আমি কোনো একটা সমকোণী ত্রিভুজ নিব। এই সমকোণী ত্রিভুজ যদি নিই, ওই সমকোণী ত্রিভুজের যে বাহুর অনুপাত, ওই বাহুর অনুপাতকে আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন কথা হচ্ছে কয়টা বাহুর অনুপাত? অবশ্যই ভাইয়া 2টা।
দুইটা বাহুর অনুপাতকে আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আসি আমরা তাহলে সমকোণী ত্রিভুজে আসি। তোমরা জানো আমাদের এমন যদি কোনো একটা ত্রিভুজ আঁকি, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি এমন কোনো ত্রিভুজ আঁকি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, একটা জাস্ট একটা, কোনো ত্রিভুজের কখনো একের অধিক কোণ সমকোণ হইতে পারে না, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো দুইটা কোণ যদি সমকোণ হয় তাহলে 90 + 90 = 180, আরেকটা কই? হ্যাঁ, ওই কারণে ত্রিভুজের কোণ যদি সমকোণ হয় একটাই সমকোণ হয়, সেটা হচ্ছে 90। তাহলে আমাদের এটা হচ্ছে সমকোণ। এই সমকোণের ঠিক বিপরীত বাহু যেটা আছে তোমরা সবাই জানো, তাও আমি আবার বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভাই, এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। এই অতিভুজ বাদে এই সমকোণ যারা সৃষ্টি করছে, এই বাহু দেখো আমাদের এই বাহুটা আর এই বাহুটা, এই দুজনে মিলে আমার সমকোণ তৈরি করছে না, এদেরকে আমরা বলি ভাইয়া লম্ব অথবা ভূমি। এটাকেও আমরা বলি ভূমি অথবা লম্ব। এখন এই জায়গায় অনেকের একটু কনফিউশন রয়েছে, আমি ক্লিয়ার করে দিই কখন কাকে ভূমি বলবো, কাকে আমরা লম্ব বলবো। আসলে দেখো, ত্রিকোণমিতিক অনুপাত করতে হলে তোমাকে একটা কোণের সাপেক্ষে নিতে হয়, ত্রিভুজের কোণ নিতে হয়। কি নিতে হয়? ত্রিভুজের কোণ নিতে হয়। তো আমরা যদি এখন এই কাজ করি, কি কাজ দেখো ভাইয়া, এই যে আমি যে কোণটা নিব এটা হচ্ছে আমার সমকোণ, এটা আমার অতিভুজ ফিক্সড। আবার আমি এখানে একটা সমকোণ নিলাম ভাইয়া, এটা আমার সমকোণ, দ্যাট মিনস এটা আমার অতিভুজ ফিক্সড। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই কোণটাকে বলি আমার ত্রিভুজের কোণ, মানে এই কোণের সাপেক্ষে আমি বিবেচনা করতেছি, এইটাকে যদি আমি থিটা বলি, এই থিটার সাপেক্ষে বিবেচনা করতেছি, তখন আমি বলতে পারবো এই থিটার সাথে যেটা আছে দিস ইজ মাই ভূমি, দিস ইজ মাই ভূমি। আর ভূমির লম্ব যেটা, সেটাকেই বলা হয় লম্ব। ভূমির সাথে লম্বভাবে যেটা আছে তাকে বলা হয় লম্ব। এবার আসো ভাই, আমি যদি বলি না আমি থিটা কাউন্ট করবো এটা, কারণ এটা তো 90 সমকোণ, সমকোণ বাদে বাকি যে কোনো দুইটা কোণের মধ্যে যে কোনো একটা সাপেক্ষে আমরা বিবেচনা করি। এখন আমি যার সাপেক্ষে বিবেচনা করব, আমি এই থিটার সাপেক্ষে বিবেচনা করলে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। অর্থাৎ থিটাটা যার সাথে, থিটা অলওয়েজ ভূমির সাথেই থাকে, তাহলে আমার থিটাটা ভূমির সাথে, তাহলে এই থিটাটা কার সাথে ভাই? সিম্পল কথা, এই থিটাটা আছে হচ্ছে এই যে এটার সাথে, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, আর তার ঠিক ভূমির উপর লম্বালম্বিভাবে যেটা আছে তার নাম হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব। বলো আমার এই কথাটা আমাদের ক্লিয়ার কিনা, বলো আমাদের এই কথাটা ক্লিয়ার কিনা। কেন আমি এখান থেকে আগাচ্ছি, কারণ আছে এখানে সব কিছু মিক্স হয়ে যায়, মিক্স হয়ে তোমরা এলোমেলো করে ফেলো, ওই কারণে আমি ধাপে ধাপে আগাচ্ছি যাতে কারো কোনো সমস্যা না হয়। বলো আমরা এতটুকু বুঝছি কিনা যে আমাদের ত্রিকোণ, তাহলে আমরা কি বলতে পারতেছি ভাই, কেন একটা সমকোণী ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে কয়টা? 3টা। একটাকে বলি অতিভুজ, আরেকটাকে বলি লম্ব, আরেকটাকে বলি ভূমি। কাকে কোনটা বলি সেটা আমরা বুঝছি, থিটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, তার লম্বে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, সমকোণের অপোজিটটা হচ্ছে অতিভুজ, এবং আমাদের এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। এখন তার যে 3টা বাহু আছে, ওই 3টা বাহুর যে অনুপাত তাকে আমরা বলি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, আমাদের 3টা বাহুর বলতে কি, বাহুর দৈর্ঘ্যের অনুপাত, এই বাহুগুলা তাদের যে দৈর্ঘ্যের অনুপাত তাকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত। কি বলি? ত্রিকোণমিতিক অনুপাত। যেমন আসো আমি তোমাকে দেখাই কেমন। এবার আসো, প্রথম কথা হচ্ছে তাহলে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ নিই, ভাইয়া আমি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, ওকে ভাইয়া নাও, তাহলে নিলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই যে নিলাম, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটাকে ধরে নিলাম থিটা, তাহলে এটা আমার অতিভুজ, এটা আমার ভূমি, এটা আমার লম্ব। তাহলে বলো তো, যেহেতু আমার বাহু আছে 3টা, একটার নাম অতিভুজ, একটার নাম ভূমি, আর একটার নাম লম্ব, তাহলে বলো তো এদের থেকে দুইটা করে অনুপাত নিলে টোটাল কয়টা অনুপাত নেওয়া যায়? ভালো করে খেয়াল করো, এদের থেকে যদি আমি দুইটা করে অনুপাত নিই তাহলে টোটাল অনুপাত নেওয়া যাবে কয়টা? এদের থেকে যদি আমি দুইটা করে অনুপাত নিই তাহলে অনুপাত নেওয়া যাবে টোটাল কয়টা? একটু কমেন্টে জানাও তো। এদের থেকে যদি 2টা করে অনুপাত নিই, তোমরা জানো তাও জানাও, এখান থেকে যদি দুইটা করে অনুপাত নিই কয়টা পাবো? অবশ্যই ভাইয়া 6টা পাবো। তাহলে সেই 6টা কি ভাইয়া? সিম্পল কথা ভাইয়া, 6টা হচ্ছে, একটা হচ্ছে এটা ভাইয়া ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ পাবো, এটা একটা ভাইয়া। আবার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ পাবো একটা ভাইয়া।
আবার আমরা লম্ব ডিভাইডেড বাই ভূমি পাবো একটা নিলাম, কিন্তু কথা হচ্ছে দেখো 3/2 যে কথা 2/3 কিন্তু সেম কথা নয়। সো 3:2 অনুপাত যে কথা 2:3 অনুপাত সেম কথা না। ভূমি বাই অতিভুজ মান হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত, কিন্তু কোনটা আগে আসে সেটা কোনটা পরে আসে সেটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট, ঠিক কিনা? যে কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট, দুইটা কিন্তু আমার সেম না। তাহলে ভূমি বাই অতিভুজের মান একরকম হয়, অতিভুজ বাই ভূমির মান আরেক রকম হয়। তাহলে যেরকম ভূমি বাই অতিভুজ থাকতে পারে সেরকম অতিভুজ বাই ভূমিও থাকতে পারে, যেরকম লম্ব বাই অতিভুজ থাকতে পারে সেরকম অতিভুজ বাই লম্বও থাকতে পারে, অতিভুজ বাই লম্ব থাকতে পারে, যেরকম আমাদের লম্ব বাই ভূমি থাকতে পারে সেরকম ভূমি বাই লম্ব থাকতে পারে। এখন যে কোনো একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এটা যদি আমরা থিটা বলি, তাহলে এই থিটার রেসপেক্টে ভূমি ডিভাইড বাই অতিভুজ এটাকে আমরা বলি হচ্ছে কস থিটা, এটাকে আমরা বলি হচ্ছে কি কস থিটা। এবং তার ঠিক উল্টা যে ব্যাপারটা, এটাকে আমরা বলি সেক থিটা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই যাকে তুমি সেক থিটা বলতেছো, এই সেক থিটাটাকে আমরা এখানে সিম্পল এভাবে বলতে পারি না ভাইয়া এটা হচ্ছে 1 বাই ভূমি বাই অতিভুজ বলা যায় না, ভূমি বাই অতিভুজ বলা যায় না? জি ভাই সিম্পল বলা যায়, অতিভুজ বাই ভূমিটা নিচে গেলেও ভূমি বাই অতিভুজ হয়, আর ভূমি বাই অতিভুজ রে ম্যাথমেটিশিয়ানটা কস থিটা কয়, তাহলে আমরা এটাকে বলতে পারি 1 বাই কস থিটা। ওই কারণে বলা হয় সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা, যেটা তোমরা সবাই জানো মোরলেস। এবার আসি লম্ব বাই অতিভুজ। লম্ব এবং অতিভুজকে আমরা বলি, লম্ব বাই অতিভুজকে আমরা বলি হচ্ছে আমাদের সাইন থিটা, আর এটাকে আমরা বলি হচ্ছে তার ঠিক উল্টা, এটা হচ্ছে আমাদের কোসেক থিটা, কোসেক থিটা। ইভেন এটাকে আমরা চাইলে 1 বাই সাইন থিটা লিখতে পারি, তোমরা জানো। লম্ব বাই ভূমিকে আমরা বলতে পারি ভাই টেন থিটা, আর ভূমি বাই লম্বকে আমরা বলতে পারি ভাই কটে থিটা। এই 6টা, ওই কারণে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টার বেশিও না কমও না, কারণ 3টা সমকোণী ত্রিভুজের 3টা বাহুকে নিয়ে আমরা যদি 3টা বাহুকে দুইটা করে বাহু নিয়ে যদি আমরা অনুপাত দেখাই, এরকম অনুপাত টোটাল সম্ভব কয়টা? 6টা। ওই কারণে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। অনেকে অনেক সময় প্রশ্ন করে ভাই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ভাই আনসার হচ্ছে 6টা। কেন 6টা? এই যে এই কারণে 6টা, এই কারণে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টা ভাইয়ারা? 6টা। কথা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা একটু বলো, এই কথাটা আমরা বুঝছি কিনা একটু বলি, এই কথাটা বুঝছি কিনা একটু কমেন্টে জানে কনফার্ম করি। ওকে আচ্ছা, একজনে বলতে সাইন কস এগুলো কোত্থেকে আসে, এগুলোর জন্য আমাদের প্রচুর হিস্টোরি আছে। হ্যাঁ, তো হিস্টোরি তো এখানে আসলে আমাদের বলা পসিবল না, এগুলোর জন্য আলাদা হিস্টোরি গাটাগাটি করে বলতে হয়, হিস্টোরিগুলো বলতে হয়। তো সেই হিস্টোরিগুলোতে গেলে আসলে কিছু পড়া হবে না, তো ওই কারণে হচ্ছে ওগুলা বলা হচ্ছে না। কিন্তু এগুলার কারণ আছে, প্রত্যেকটা হচ্ছে কোনো না কোনো একটা প্রেক্ষাপট থেকে, কোনো না কোনো একটা কারণে এটার নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই জন্য হচ্ছে আমরা এগুলোর প্রত্যেকটা প্রেক্ষাপট আছে, তুমি প্রেক্ষাপট পাবা, অনলাইনে সার্চ মারলেও প্রচুর পাবা, কোনো সমস্যা নেই। তবে আমরা চাইলেও ব্যাখ্যা করতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের লিমিটেড এডিশনে পড়তে হচ্ছে। এবার আসি ভাইয়া, ওকে এখন তাহলে সিম্পল আমরা কথা বলতে পারতেছি আমাদের, যেমন ফর এক্সাম্পল তাহলে আমরা যদি বলি ভাইয়া, আমরা যে বলতেছি ভাইয়া সিম্পল কথা হচ্ছে সাইন 30 ডিগ্রি, এই সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ভাইয়া এটার মান হচ্ছে হাফ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি যদি 30 ডিগ্রি কোণ নিয়ে একটা খেয়াল করে দেখো, তুমি যদি 30 ডিগ্রি কোণ নিয়ে একটা সমকোণী ত্রিভুজ ড্র করো, তাহলে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে, কোণটা হইতে হবে 30। একটু ভালো করে খেয়াল করো, এই কোণটা হচ্ছে 30, এই কোণটা 30। এখন এই 30 ডিগ্রি কোণ নিয়ে তুমি যদি এই সমকোণী ত্রিভুজ গঠন করো, ওকে। তুমি যদি এই সমকোণী ত্রিভুজ গঠন করো তাও ওকে, তুমি যদি এই সমকোণী ত্রিভুজ গঠন করো তাও ওকে, তুমি যদি এই সমকোণী ত্রিভুজ গঠন করো তাও ওকে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের তুমি যখন এটা গ্রহণ করবা, সাইন সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তুমি যখন এই ত্রিভুজটা নিবা ভাইয়া, এই অংশটা হচ্ছে লম্ব আর এই অংশটা হচ্ছে ভাইয়া অতিভুজ। তুমি যখন এটা নিবা, এটা হচ্ছে লম্ব, ওই মুহূর্তে এটা হচ্ছে আমার অতিভুজ। তুমি যখন এটা নিবা, এটা হচ্ছে লম্ব, তখন আমার এটা হচ্ছে অতিভুজ। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি প্রপারলি আঁকে দেখো, এই লম্বের দৈর্ঘ্য আর অতিভুজের দৈর্ঘ্য তুমি দুইটাকে অনুপাত করো, অবশ্যই আনসার হাফ হবে।
যদি পারফেক্টলি তুমি আঁকো, পারফেক্টলি যদি তুমি আঁকো। একইভাবে যেহেতু 30 আছে, এর মানে অলওয়েজই হাফ, অলওয়েজই হাফ, অলওয়েজই হাফ। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছ কার কার অনুপাত হাফ, লম্ব এবং অতিভুজের অনুপাত হাফ। এর মানে লম্বের তুলনায় অতিভুজটা হচ্ছে দ্বিগুণ। প্রত্যেকটা কেসে এটা হবেই হবে, এটা হবেই হবে, এটা হবেই হবে। তাহলে আমরা এখন একটা কথা বলতে পারতেছি, এই যে সাইন, সাইনের পাশে আমরা লিখতেছি থিটা ইকুয়ালস টু, মনে করো আমি পাচ্ছি এক্স। এই যে ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে থিটা, এই থিটাটা মানে হচ্ছে কোনটা না, কোন কোন সমকোণী ত্রিভুজের যে কোনটা আমি বিবেচনা করতেছি, যে কোনটা আমি বিবেচনা করতেছি। ভাই এই এক্সটা কি খেয়াল করে দেখেন, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এই হাফ মানে হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, কারণ সাইন থিটা হচ্ছে এটা ত্রিকোণমিতিক অনুপাত। এই এক্স মানে হচ্ছে ভাইয়া লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এর মানে এটা হচ্ছে অনুপাতের একটা মান নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এই এক্সটা আমার কোনো কোণ মিন করে না, এক্সটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে। এটা কি নির্দেশ করে? মান। কার মান ভাইয়া? এটা হচ্ছে অনুপাতের মান নির্দেশ করে। এটা কার মান নির্দেশ করে? অনুপাতের মান নির্দেশ করে, অনুপাতের মান। তাহলে একটু খেয়াল করে দেখো, সাইন থিটা ইকুয়ালস টু যদি আমরা এক্স বলি, এটা শুধু সাইনের ক্ষেত্রে না, অল সবার ক্ষেত্রে। তার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে থিটা, আর আমাদের ডান পাশে যেটা থাকবে মানে একবারে পুরো জিনিসটাকে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাত। কারণ লম্ব বাই অতিভুজটাকে আমরা বলছি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে একটা অনুপাত, সেই অনুপাতটাকে বলছি সাইন থিটা, তার নামই হচ্ছে এক্স। এর মানে এক্স এটা কি নির্দেশ করে? অনুপাত নির্দেশ করে। কার অনুপাত? আমাদের অনুপাত হচ্ছে কার অনুপাত? ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত। কোন বাহু, কোন সমকোণী ত্রিভুজ? থিটা ডিগ্রি কোণ নিয়ে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি, সেই কোণ সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে এই এক্সটা। এক্সটা হচ্ছে একটা মান নির্দেশ করে। কি নির্দেশ করে? মান নির্দেশ করে। কথা বুঝছি কিনা? ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এক এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম, সাইনের পাশে যেটা থাকলো সেটা হচ্ছে থিটা, এই পাশে যেটা থাকলো সেটা হচ্ছে অনুপাত। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু করতে পারি। একটু বুঝছি কিনা বলো। যাক, আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি না? এবার আসো, তোমার এই ইনভার্সে ঢুকাচ্ছি কেমনে দেখো। আস্তে আস্তে তোমার দেখবা কোন জায়গায় ঢুকে গেছে তুমি টেরই পাবা না, পরে বুঝবা শিখেছি অনেক কিছু, দেখেছি অনেক কিছু, ক্লাস করে আমি এখন নয়তো আমি শিশু, আমি তো ক্লাস করে শিখেছি অনেক কিছু, ওই কারণে আমি এখন নিজেকে বলি না শিশু, কারণ আমি নিজেছি এইচএসসির পিছু। কারণ এইচএসসির পিছুতে থাকলে তোমাকে কেউ বলবে না তুমি শিশু, কারণ তুমি এখন কলেজে উঠে গেছো। যদি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে তারা এখনও কলেজের মুখ দেখেনি হয়তো, কিন্তু তারা তো কলেজে। এবার আসো, ওকে, এখন দেখো কাহিনীটা, দেখো কাহিনীটা কি। সেটা হচ্ছে ভাইয়া, আমরা যদি লিখি সাইন থিটা ইকুয়ালস টু, যদি এক্স লিখি, সাইন থিটা যদি ইকুয়ালস টু আমি এক্স লিখি, এই জিনিসটার মানেটা কি দেখেন, এই যে এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। সেটা কি, আমাদের এটাকে চাইলে এভাবে লেখা যায়, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। কথা সেম, এটা বলা যে কথা, এটা বলা সেম কথা। যেটা আমার সাইন থিটা ইকুয়ালস টু এক্স হয়েছে, সেটাকে আমরা থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বলছি। এই কথা ঠিক কিনা বলো, কথা ঠিক কিনা বলো। সাইন ইনভার্স, আমরা যদি সাইন থিটা ইকুয়ালস টু যদি এক্স বলি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, যদি আমরা এক্স বলি তাহলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। কথাটা ঠিক কিনা বলো, কথাটা ঠিক কিনা বলো, কথাটা ঠিক কিনা বলো। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখি ভাইয়া, এখানে যে আপনি থিটাটা বলতেছেন, এই থিটাটা একটা কোণ নির্দেশ করে। জি ভাইয়া, একইভাবে এখানে আপনি যে থিটাটা নিচ্ছেন, সেই থিটাটাও একটা কোণ নির্দেশ করে। জি ভাইয়া, কারণ দুইটা তো সেম কথা। অর্থাৎ জাস্ট লাইক দ্যাট, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ, আর এদিকে 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ।
জাস্ট লাইক দ্যাট। এবার দেখো ভাইয়া এখানে যে এক্স, এই এক্সটা আমার মান নির্দেশ করে। এখানে মান বলতে আমরা ত্রিভুজের বাহুর অনুপাতের, সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতের মান বলতেছি ভাই। এখানেও আমাদের এক্সটা মান নির্দেশ করে। এবং ভাইয়া এখানে যে মান, এই মানটা হচ্ছে আমাদের বাহুর অনুপাতের মান। কার মান? বাহুর অনুপাতের মান। এটা হচ্ছে বাহুর অনুপাত ভাই। এখানেও সেম, এই মান বলতে আমরা বুঝি বাহুর অনুপাত। তাহলে আমরা এখানে কম্পারেটিভলি একটা জিনিস দেখি ভাইয়া, সাইনের সাথে যেটা ছিল সেটা হচ্ছে কোণ, সাইন ইনভার্সের সাথে যেটা ছিল সেটা হচ্ছে মান। তাহলে আমি ভালো করে খেয়াল করে দেখো, আমরা দিলাম এখানে সাইন, এখানে দিলাম সাইন ইনভার্স। তাহলে এখানে যদি সাইন দিই, এখানে যদি সাইন ইনভার্স দিই, এখানে দিলাম সাইন এ, এখানে দিলাম সাইন ইনভার্স এ। আচ্ছা মনে করো এ না দিয়ে বি দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া, এই দুটো জিনিসের মধ্যে বড় হাতের এটা কি মিন করে আর বিটা কি মিন করে? এ কি মিন করে, বি কি মিন করে? একটু বলো তো। এ কি মিন করে, বি কি মিন করে? এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়? এটা আছে সাইনের পাশে, বিটা আছে সাইন ইনভার্সের পাশে, এ সাইনের পাশে, বি সাইন ইনভার্সের পাশে। কার সাথে কে থাকলে তারে কি কহিতে হয়, তার জন্য তো একটু আগে আমি বলেছি কিভাবে মিলাইতে হয়। এ কি, বি কি? পারতেছো তোমরা? এ কোন বি মান, এ কোন বি মান, এ কোন বি মান, মানে বুঝছো তো? বিমান, সবাই বলতেছে বিমান বিমান বিমান। ওকে, তাহলে আমরা যা দেখলাম তোমাদের ভাষ্যমত অনুযায়ী ভাই, এখানে এ যেটা বলতেছেন, এ হচ্ছে একটা কোণ নির্দেশ করে, আর বি যেটা, এটা হচ্ছে মান। মান বলতে আমাদের ত্রিভুজের বাহুর অনুপাতের মান, বাহুর অনুপাতের মান, বাহুর অনুপাতের মান নির্দেশ করে। এবার একটু খেয়াল করে দেখো, সাইনের পাশে একটা কোণ দিলে পুরাটা মিলে কি নির্দেশ করে? সাইন এ, এই সাইন থিটা পুরাটা মিলে একটা কি নির্দেশ করে? মান নির্দেশ করে। এই পুরাটা আমার একটা মান নির্দেশ করে। আর সাইন ইনভার্সের পাশে এক্স দেওয়ার পর, এক্সটা হচ্ছে একটা মান, এই পুরো জিনিসটা একটা থিটা মিন করে। এর মানে এই সাইন ইনভার্স বি পুরা জিনিসটা এটা একটা কোণ নির্দেশ করে। কথাটা বুঝছি কিনা? কোণ নির্দেশ করে, কথাটা বুঝছি কিনা? তাহলে একটু খেয়াল করো, সাইন এর পাশে যা বসবে সেটা হচ্ছে কোণ, কোণ বসার পর পুরা জিনিসটা মিলে হয়ে গেছে মান। সাইন ইনভার্সের পরে যেটা বসবে সেটা হচ্ছে মান, মান বসার পর পুরো জিনিসটা মিলে হয়ে গেছে কোণ। কথাটা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই কম্প্যারিজনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভাইয়া আমাদের এখান থেকে এটা, এই যে এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, খুব বেশি ইম্পর্টেন্ট। যাক, এবার একটু করে ফাংশন বলবো। আমার লাগে ওই জন্য বলতে হবে, আমার লাগে ওই কারণে বলতে হবে, না বলিলে নয়, কারণ আমাদের না হয় ফাংশন রাগ করবে। একটু করে ফাংশন বলতে হবে, তার কারণ আছে। আচ্ছা, এখন দেখি তোমাদের মনে আছে কিনা, এই জিনিসটা মনে আছে কিনা? ফাংশন হওয়ার শর্ত, কোন একটা গ্রাফ ফাংশন হওয়ার শর্ত আমি একটু মনে করিয়ে দিই, কোন একটা গ্রাফ ফাংশন কিনা যাচাই। এটা আমাদের ফাংশনের কনসেপ্ট, কিন্তু এখানে লাগবে। ওই কারণে আমি বলতেছি, আমাদের গ্রাফ দেখে ফাংশন যাচাই, আমার ফাংশনের ক্লাসে আছে গ্রাফ দেখে ফাংশন যাচাই, খুব সুন্দর করে বুঝিয়েছিলাম ওই ক্লাসগুলোতে, গ্রাফ দেখে ফাংশন যাচাই। তো আমি ওই কারণে এখানে বেশি ইলাবোরেট করব না ভাইয়া। আমার সিম্পল কথা হচ্ছে, এই গ্রাফটা এটা আমাদের ফাংশন কিনা।
মনে করেন ভাইয়া এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ফাংশন কিনা? সোজা সাতটা হিসাব, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো গ্রাফের ভিতরে যে কোনো জায়গায়, কোনো না কোনো জায়গায় যদি এটা একাধিক বিন্দুতে ছেদ করে, দিস ইজ নট এ ফাংশন, তাহলে আমার বৃত্ত কোনো ফাংশন না। এখন আমি যদি বলি ভাইয়া, এবার যদি বলি ভাইয়া এই গ্রাফটা এটা কি ফাংশন কিনা? ভাইয়া দেখেন আপনি যেখানে ইচ্ছে টানেন দুইটা বিন্দু পাচ্ছেন, যে কোনো একটা বিন্দু দুইটা পাইলে এটা ফাংশন না। ভাই এই গ্রাফটা কি ফাংশন? ভাই এই গ্রাফটা কি ফাংশন? ভাই আপনি টানেন, দেখেন যতবারই টানেন আপনি কিন্তু একটা বিন্দু পাচ্ছেন, একটা বিন্দু পাচ্ছেন, দ্যাট মিনস দিস ইজ এ ফাংশন। তাহলে ফাংশন হওয়া না হওয়ার শর্তটা আমরা বুঝে গেলাম। সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে আমাদের ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখা যদি ওইটাকে একাধিক বিন্দুতে সেট করে তাহলে সেটা আমার ফাংশন নয়। কেন ফাংশন নয় সেটা আমরা ফাংশনে আলোচনা করছিলাম, এখন জাস্ট এতটুকু জানলে হবে। এবার আসো তাইলে আমাদের এখান থেকে এখন আমি তোমাদেরকে একটা কাহিনী বলবো, এটা অনেক বড় বড় বইতেও ভুল লেখা আছে, ক্লিয়ার কাট ব্যাখ্যা আছে এটার। সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আবার এখানেও আঁকি, এটা হচ্ছে ভাই ওয়াই অক্ষ, এটা হচ্ছে ভাই এক্স অক্ষ। ভালো কথা। এখন আমাকে বললো ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফ আঁকার জন্য, ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এর ফাংশন গ্রাফ আঁকার জন্য। ভালো করে খেয়াল করে, এটাতে অনেকে ঝামেলা করে। এখন সিম্পল কথা হচ্ছে ভাই আমি যখন গ্রাফ আঁকতে যাব তখন গ্রাফটা কেমন হবে ভাই? এটার গ্রাফটা হবে এরকম। ভাই এটা ফাংশন কি না? অবশ্যই ফাংশন, এটা অবশ্যই ফাংশন। তুমি দেখো যে কোনো একটা বিন্দু নাও না কেন, প্রত্যেকটা বিন্দুতে এটা কিন্তু একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে অনলি একটা বিন্দুতে সেট করে, দ্যাট মিনস দিস ইজ এ ফাংশন। ওই কারণে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে প্রত্যেকটা কিন্তু আমরা একটা ফাংশন, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, ওই কারণে ফাংশন আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এবার আসো সাইন ইনভার্স আঁকার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমরা যদি আঁকতে বলি, এখন অনেকে ধুম করে এঁকে দিবে ভাই, তাহলে আমরা একটা কাজ করি, এই যে ভাই এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। বলো যে এটা যদি আমার এইদিকে যায়, এটা আমার এইদিকে যাবে, এটা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। ওকে ভাইয়া, কিন্তু তোমার বইয়ের হেডলাইনে বড় করে লেখা আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বড় করে লেখা আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটাই তো আমার আসল টেনশন। কারণ ভাইয়া আমি যদি এখন বলি ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ কত শত শত বিন্দুতে সেট করবে, এটাকে কেন আমরা ফাংশন বলবো? বলার কোনো কারণ নাই। এটাকে কি ফাংশন বলতে পারবে? তোমরাই বলো, এটাকে কি ফাংশন বলা যাবে? এটাকে ফাংশন বলা যাবে কি না তোমরা আমাকে বলো। এই সেকেন্ড গ্রাফ এটা সাইন ইনভার্স এক্স এর, আমি মানলাম, যাও মানলাম। এখন আমাকে বলো এটাকে ফাংশন বলা যাবে কি না? এটাকে ফাংশন বলা যাবে কি না একটু বলো, এটাকে ফাংশন বলা যাবে কি না? না, বলা যাবে না। কেন? ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টানলে অনেকগুলা বিন্দুতে সেট করে ফেলে, তাহলে কেমনে তুমি তাহাকে ফাংশন বলিবা? ফাংশন বলার কোনো অবকাশ নাই, কারণ এটার মধ্যে ফাংশনের শর্ত আমাদের মিস হয়ে গেছে। ওকে, তাহলে বইয়ের হেডলাইন ভুল, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলছে, বইতে লেখা আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই যে দেখো বইয়ের চ্যাপ্টারের নাম, এই যে লেখা আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে আমার বইয়ের লাইনটা কি ভুল? না, বইয়ের লাইনটা ভুল না। তাহলে আমাকে একটু ওইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে এটাকে যদি আমরা বলি, আমরা বলার সময় কিন্তু বলি ইনভার্স ফাংশন, সাইন এক্স এর ইনভার্স ফাংশনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে এটা এখন ফাংশন না, এটাকে ফাংশন বানাইতে হলে কি করতে হবে? এমনভাবে কার্যকলাপ করিতে হবে যাতে করে আমার সোজা টানলে একাধিক বিন্দুতে ছেদ না করে। এবার আসল কাহিনী কি করতেছি দেখো ভাইয়া,
আমি যদি এই পয়েন্টটা সর্বোচ্চ বিন্দুটা নিই, এটা হচ্ছে 5/2, ঠিক কি না? ঠিক। আর আমরা যদি এদিকে এই পয়েন্টটা নিই, ভাই এটা হচ্ছে -5/2, ঠিক কি না? ঠিক। ভাইয়া এই পয়েন্টে যে মানটা, এই মানটা হচ্ছে +1, এই পয়েন্টের মানটা হচ্ছে -1। তুমি যদি পুরা গ্রাফটাকে শিফট না করে মাঝখানে যদি এই কাজটা করো, তুমি গ্রাফের কতটুকু নিলা? ভাইয়া তুমি গ্রাফের জাস্ট এতটুকু নিলা, এখান থেকে এতটুকু, এদিকে এতটুকু, এতটুকু নিলা, 5/2 -5/2 এতটুকু নিলা। এবার দেখো এটাকে যদি তুমি উল্টে দাও, ইনভার্স করো। ইনভার্স করা মানে কি জানো? একটা গ্রাফ ইনভার্স করা সবচেয়ে সোজা নিয়ম কি জানো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আয়না বসে দিবা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা আয়না বসাই দাও, এই আয়নাটার প্রতিচ্ছবি যা হবে, মানে আয়নায় যা দেখা যাবে, আয়নায় কি দেখা যাবে? এই জিনিসটাকে দেখা যাবে হচ্ছে এরকম। এই দেখো না, এখানে যদি তুমি একটা আয়না বসাই দাও, আয়না বসাই দাও, যেটা এরকম, এটাকে নিশ্চয় আয়নাতে দেখা যাবে এরকম। এই যে দেখো আয়নাতে দেখা গেল এরকম। এরপর যেটা আমার এরকম, তাকে আয়নাতে দেখা যাবে এরকম। এই যে দেখা গেল এরকম। যখন আমি এতটুকু নিলাম, নিচের অংশটা নিলাম না, উপরের অংশটা নিলাম না, এতটুকু অংশ নিলাম, এবার আমি বলতে পারবো দিস ইজ এ ফাংশন অ্যান্ড দিস ইজ আওয়ার ইনভার্স ফাংশন। এখন বলতে পারবো এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ফাংশন। কেন? এবার তুমি ইচ্ছা মতো উপর দিকে টানো, কোনো লাভ নাই, একটা বিন্দুতে সেট করবে। তাহলে খেয়াল করো, এই যে আমার একটা বিন্দুতে সেট করলো, তাহলে তার জন্য আমি কাহিনীটা কি করলাম? তার জন্য আমি যে কাহিনীটা করলাম, সেই কাহিনীটা হচ্ছে এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিলাম, তবে আমি এটাকে উল্টানোর সময় এমনভাবে উল্টাইছি যাতে করে রিপিট করতে না পারে। দেখো আমাদের এখান থেকে দেখো, মূল বিন্দু থেকে প্রত্যেকটা মান ভিন্ন 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 ভিন্ন। এই পয়েন্টের পরে গেলে কিন্তু মানটা আবার রিপিট করে, কারণ 1 থেকে আবার কমা শুরু করতেছে। এই দিক থেকে এইগুলো ভিন্ন 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 ভিন্ন, এই পয়েন্টের পরে গেলে আবার রিপিট করে। এই রিপিট করে না যতটুকু, এই ততটুকু অংশ আমি নিলাম। যতটুকু রিপিট করে না তার মধ্যে একটা আয়না বসাই দিলাম। এই আয়নাটা বসাই দিলে আয়না ধরলো বায়না, সেখান থেকে আমাদের নতুন লেখচিত্র কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। সেই নতুন লেখচিত্রটাকে আমরা বলতেছি ইনভার্স ফাংশনের লেখচিত্র। এটা যেহেতু sin x থেকে আসছে, এটা হচ্ছে sin ইনভার্স x এর ইনভার্স ফাংশনের লেখচিত্র। এবং এই যে এই মানটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এইদিকে গেছে কতটুকু? 5/2 পর্যন্ত, এই দিয়ে গেছে -5/2 পর্যন্ত। এবার এখানে কাহিনী আরো দেখো, আরো আছে কাহিনী। y = sin x যখন বলতেছো ভাইয়া, এই x দ্বারা বুঝাচ্ছে কোণ, ওই কারণে x অক্ষে কোণ আসিল। x অক্ষে কি ছিল? কোণ। y দ্বারা বুঝেছিল মান, ওই কারণে y অক্ষের দিকে ছিল মান। যখন তুমি বলতেছো y = sin ইনভার্স x, এই x দ্বারা বুঝায় মান, ওই কারণে এবার x অক্ষে আছে মান। আর আমাদের y যেটা, yটা হচ্ছে কোণ, ওই কারণে y অক্ষে আছে কোণ। এবার দেখো, আশা করি বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, এই দুইটার কম্প্যারিজনটা বুঝতে পারছো কিনা? না বুঝলে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই, ক্লিয়ার হওয়া পর্যন্ত বুঝাবো, কারণ এই কম্প্যারিজনটা মোস্ট ইম্পর্টেন্ট। তানিষ্কা মুন্তা, ফাংশন হওয়ার শর্ত কি? আমরা ওইভাবে বলতেছি না, এখানে জাস্ট গ্রাফ দেখে বলতেছি। এই যে y অক্ষের সমান্তরাল একটা লাইন টানবা, যেমন লাইন টানলে সে যদি গ্রাফকে একাধিক বিন্দুতে সেট করে, একের বেশি, তাহলে আমার সেটা ফাংশন না। যদি একটা বিন্দুতে সেট করে তাহলে সেটা ফাংশন। যেমন আমার এই যে এখানে লম্ব টানো না, সে দেখো কালো রেখাটাকে এভাবে লম্ব টানলে অনলি একটা বিন্দুতে সেট করে, একের বেশি করে না, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফাংশন। যদি একের বেশি বিন্দুতে সেট করতো সেটা আমার ফাংশন না। ফর এক্সাম্পল বৃত্তের ক্ষেত্রে দেখাইছিলাম। আবার বুঝাচ্ছি পুরোটা, হ্যাঁ পুরোটা আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, আমার বুঝাতে কোনো আপত্তি নেই, আমার বুঝাতে কোনো আপত্তি নেই, পুরোটা আমি আবার বুঝাচ্ছি। দেখো একবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি মুছে আবার বুঝাই, কোনো সমস্যা নেই, কষ্ট একটু করবো, কিন্তু তোমরা যা জানতে পারবা অসাম অসাম। এটার মধ্যে অনেকেই কনফিউজড হয়ে যায়। দেখো দেখো আবার ভালো করে খেয়াল করো। ভাইয়া আমাকে বললো y = sin x লেখচিত্র অঙ্কন করার জন্য। তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করতেছি, খেয়াল করো, x y। ভাইয়া sin x এর লেখচিত্র আমরা অঙ্কন করতে জানি।
এটা হচ্ছে সাইন এক্সের লেখচিত্র, মূলবিন্দু দিয়ে যায়। ওকে, এবার আসি ইনভার্স ফাংশনের লেখচিত্র কীভাবে অঙ্কন করে। ইনভার্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করার জন্য তোমাকে যে কাজটা করতে হয়, এটার ভালো করে খেয়াল করো। এই মাঝখানে একটা আয়না বসাই দাও, খুব আয়না একটা বসাই দাও। এই আয়না একটা বসাই দিলে তার রিফ্লেকশন দেখা যাবে না? জাস্ট একটা আয়না বসাই দাও, একটা আয়না বসাই দাও। একটা আয়না বসালে তার যে রিফ্লেকশনটা দেখা যাবে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে একটা আয়না দেখাইলে তার রিফ্লেকশনটা কেমন হবে আমি এখানে দেখাই। তার রিফ্লেকশনটা হবে এরকম। তার যে রিফ্লেকশন, এই যে এটা এদিকে বাঁকছে, আয়নায় দেখা যাবে হচ্ছে এদিকে। এই যে দেখো আয়নায় দেখা যাচ্ছে এটা এদিকে বাঁকছে, এটা এটা এদিকে বাঁকছে, আয়নায় দেখা যাবে এটা এদিকে বাঁকছে। তাহলে আয়নায় দেখা যাবে এটা এদিকে বাঁকছে, এভাবে হবে। কিন্তু এটাকে আমরা খুব সিম্পলি বলে ফেলতে পারতেছি ভাই ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। কিন্তু এটাকে আমরা বলতে পারতেছি ফাংশন। কেন? কারণ লম্বালম্বী লাইন টানলে শুধু একটা বিন্দুতে সেট করে। বাট এক্ষেত্রে যদি তুমি লম্বালম্বী লাইন টানো, দেখো একটা লম্ব টানলাম, সে কিন্তু একাধিক বিন্দু সেট করে ফেলতেছে। দ্যাট মিনস এটা ফাংশন নয়। এবার আসি, ফাংশন যেহেতু নয়, কিভাবে এটাকে ফাংশন বানাইতে হয়। তাহলে আমরা দেখতেছি এখানে এটাকে ফাংশন বানাইতে হবে। যেহেতু আমার উপরে লেখা আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আমি ফাংশন কিভাবে বানাবো দেখো ভাইয়া, তুমি খেয়াল করে দেখো ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে তো আমরা এখানে জানি ভাইয়া, এখানে এক্স অক্ষ বরাবর থাকে, এক্স মানে হচ্ছে কি কোণ, এক্স মানে কোণ, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মান। ওই কারণে এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে কোণ, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে মান, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে মান। এই সর্বোচ্চ মানটা হচ্ছে +1, সর্বনিম্ন মানটা হচ্ছে আমাদের -1। এখন আসো আমরা যে কাজটা করলাম, দেখো তুমি যতই থিটার মান বাড়াও, এটার মান কিন্তু বাড়তে থাকে, বাড়তে বাড়তে 1-এ যাওয়ার পর সে কিন্তু আর কমতে থাকে। এই যখনই কমা শুরু করলো, এর মানে কিন্তু আগের মানগুলো রিপিট করলো। যেমন সে এখানে আছে যে মান, এখানেও সেম মান ছিল, এখানে যে মান, এখানেও সেম মান ছিল। সো আমি চাচ্ছি না যে এরপরে সে যাক, এরপরে সে গেলে তো রিপিট করা শুরু করে দিবে। ওই কারণে আমি এরপর আর দিচ্ছি না। এই পয়েন্টটা হচ্ছে 5/2, কারণ এদিকে কোণ। একইভাবে এদিকেও সেম, সর্বোচ্চ বিন্দু যেটা আছে ওই বিন্দুটাতে কোণ হচ্ছে -5/2, -5/2। এতটুকু অংশ আমি নিলাম। এতটুকু অংশ নিয়ে আমরা এটাকে মনে করে এখানে আবার ড্র করলাম এতটুকু অংশ। এই যে দেখো কতটুকু অংশ, এই যে আমরা কতটুকু অংশ নিলাম দেখো, এই যে এতটুকু, আর এইদিকে এতটুকু। এই জিনিসটা এটা কিন্তু এক্স্যাক্টলি এটাই, এটা কিন্তু এটাই, এটাকে জাস্ট আমরা এতটুকু নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি ভাইয়া এই মানটা হচ্ছে +1, এই মানটা হচ্ছে -1। আর এই পয়েন্টে আমাদের এটা থাকে কত, এখানে হচ্ছে 5/2, আর এখানে হচ্ছে ভাইয়া -5/2। এবার তুমি আয়না বসাই দাও। এবার যদি তুমি আয়না বসাই দাও, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আয়না বসাইলে যেটা এভাবে দেখা যাচ্ছে কিং কোবরার মতো, এভাবে এই যে দেখো যেটা আয়নায় এভাবে দেখা যাচ্ছে, যেটা এভাবে দেখা যাচ্ছে আয়নায়, সেটাকে এভাবে দেখা যাবে না, এভাবে দেখা যাবে না। এর মানে এটা আমার কিং কোবরা, এটা হচ্ছে আমার, এটা আমার দিকে তাকায় আছে, এটা আমার দিক থেকে উল্টো দিকে তাকায় আছে। এটা হচ্ছে আমাদের রিয়েল, আর এটা হচ্ছে তার রিফ্লেকশন। ইনভার্স মানে হচ্ছে তার রিফ্লেকশন। 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা মিরর বসাবো, আয়না। তাহলে আমাদের এখানে দেখো তার রিফ্লেকশন, এই যে দেখো এটা এরকম ছিল, তার রিফ্লেকশনটা দেখতে হবে এরকম, এই যে এরকম। তবে আমাদের এর বাইরে আর যাইতে পারবে না, এর বাইরে আর যাইতে পারবে না, সর্বোচ্চ এতটুকু পর্যন্ত যাবে। একইভাবে এদিকে, এদিকে আমার কেমন, এদিকে হচ্ছে এই দেখো না, এই যে এরকম, তার রিফ্লেকশনটা নিচ্ছে এরকম হবে, এরকম না? হ্যাঁ, তাহলে আমাদের এরকম হলো। তাহলে খেয়াল করো, এই যে এটা এরকম, তার রিফ্লেকশনটা হচ্ছে এরকম। নিয়ে নিলাম, এটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এখানে এক্স দ্বারা কি বুঝায়, এখানে এক্স দ্বারা মান বুঝায়, সাইন ইনভার্সের সাথে আছে। আর এখানে ওয়াই দ্বারা কি বুঝায়, ওয়াই দ্বারা কোণ বুঝায়। তাহলে আমরা বলতে পারি এটা এক্স অক্ষ মানে বুঝায়, এটা ওয়াই অক্ষ কোণে বুঝায়। তাহলে এইদিকে কোণটা কত, সর্বোচ্চ কোণ ছিল 5/2, সর্বনিম্ন কোণ ছিল -5/2। এবার এদিকে যদি আমরা বলি মান, সর্বোচ্চ মান ছিল কত +1, সর্বনিম্ন মান ছিল হচ্ছে -1। শেষ।
তাইলে আমাদের এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ ইচ্ছা মতো আঁকা যায়, বাট সাইন ইনভার্স এক্স এর গ্রাফ এতটুকু আঁকতে পারবো। এখন আমি বলতে পারবো দিস ইজ এ ফাংশন অ্যান্ড এটাকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটাকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। কি বলা হয়? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। কথাটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা বলো, কথাটা বুঝছো কিনা বলো। এটাকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আর দেখো আমরা আঁকার ক্ষেত্রে বারবার লক্ষ্য করলাম, এই যে ইকুয়েশন যখন এটা এই এক্স মানে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে, এক্স মানে হচ্ছে কোণ, ওইখানে এক্স অক্ষের দিকে কোণ, ওয়াই অক্ষের দিকে মান। এখানে দেখো এক্স মানে হচ্ছে মান, ওই কারণে এক্স অক্ষের দিকে মান, ওয়াই অক্ষের দিকে হচ্ছে কোণ। একটা জিনিস খেয়াল করছো, বারবার একটা কথা বলছিলাম, আমাদের বিপরীত ত্রিকোণমিতিক আমাদের ইনভার্স করতে হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আয়না বসাইতে হবে। এই তুমি যদি আয়না বসাও, এই অক্ষটা এখানে, এই অক্ষটা এখানে চলে আসবে না, স্বাভাবিক। যার কারণে আমরা দেখতেছি ওই যে কোনটা আগে এদিকে ছিল, এখন এদিকে চলে গেল, তারপর হচ্ছে মানটা আগে এদিকে ছিল, এখন এদিকে চলে গেল, সব কিছুই আমাদের ডিপেন্ড হয়ে গেল। এক্স অক্ষেরগুলো ওয়াই অক্ষে, ওয়াই অক্ষেরগুলো এক্স অক্ষে চলে আসলো, আমরা ইনভার্স ফাংশন পেয়ে গেলাম। এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। এবার একটু খেয়াল করো, আমি যদি জিজ্ঞেস করি সাইন এক্স এর ডোমেইন কত, ভাইয়া ডোমেইন অফ দিস ফাংশন ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার। এক্স অক্ষের দিকে ইচ্ছা মতো যাওয়া যায়, বাট ওয়াই অক্ষের দিকে এটা সর্বোচ্চ +1, সর্বনিম্ন -1। তাহলে ওয়াই অক্ষের দিকে সর্বোচ্চ যাইতে পারে +1, সর্বনিম্ন -1, এর ভিতরেই থাকে। তাহলে রেঞ্জ অফ দিস ফাংশন ইকুয়ালস টু -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। গ্রাফ থেকে আমরা বলে দিলাম এখানে ডোমেন রেঞ্জ কত। তাহলে এটা হচ্ছে কার ডোমেন রেঞ্জ? এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর ডোমেন রেঞ্জ। এক্স এর মানগুলোকে আমরা বলি ডোমেন, ওয়াই এর মানগুলোকে আমরা বলি রেঞ্জ। এক্স অক্ষের দিকে সে ইচ্ছা মতো যাইতে পারে, ওই কারণে তার ডোমেন হচ্ছে আমাদের অল রিয়েল নাম্বার। ওয়াই অক্ষের দিকে +1 এবং -1 এর বাইরে যাওয়া পসিবল না, ওই কারণে রেঞ্জ হচ্ছে লিমিটেড। এবার আসে এখানে এসে দেখো এক্স অক্ষের দিকে তার মানটা হচ্ছে -1 থেকে +1, ওয়াই অক্ষের দিকে তার মানটা হচ্ছে আমাদের -5/2 থেকে 5/2। এর মানে দুই দিকেই কিন্তু লিমিটেড। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের দুই দিকেই সে আমাদের লিমিটেড। আমাদের এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সে আমাদের দুই দিকেই লিমিটেড। যেহেতু আমাদের দুই দিকেই লিমিটেড, তাহলে আমাদের এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এটা ডোমেইন এবং এটা রেঞ্জ বলতে, আমাদের এটা ডোমেইন এবং এটা রেঞ্জ বলতে হবে। তাহলে আমরা এখান থেকে বলো তো এটা ডোমেইন কত, রেঞ্জ কত, একটু বলো। এখান থেকে আমাকে বলো এটা ডোমেইন কত, সাইন ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এটা ডোমেইন কত, এটা রেঞ্জ কত, দেখি তোমরা কমেন্টে বলো। দেখো ডোমেইন মানে হচ্ছে এক্স অক্ষের দিকে এক্স এর মানগুলোকে আমরা বলি ডোমেইন। দেখো ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর ক্ষেত্রে এই গ্রাফটা কিন্তু ইচ্ছা মতো ডানে বামে যাইতে পারে, কোনো জায়গায় ঝামেলা নাই। এর মানে হচ্ছে এক্স এর মান ইচ্ছা মতো হইতে পারে, ওইখানে অল রিয়েল নাম্বার। আর উপরে নিচে কিন্তু সেই ইচ্ছা মতো যাইতে পারে না, +1 এর উপরে উঠতে পারে না, -1 এর নিচে নামতে পারে না, ওই কারণে রেঞ্জ হচ্ছে আমাদের -1 থেকে +1। এবার আসা হচ্ছে আমাদের এখানে ডোমেইন মানে কি এক্স অক্ষের দিকে কতটুকু যাতায়াত করতে পারে, এই এক্স অক্ষের দিকে -1 থেকে +1 পর্যন্ত যাতায়াত করতে পারে, এর বেশি পারে না, কারণ আমরা ফাংশন বলতেছি। ডোমেন রেঞ্জ তো আসবে তো যখন এটা ফাংশন তখন আসবে। তাহলে আমাদের -1 থেকে +1 পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি এটার যে ডোমেন, এটা এই ফাংশনটার যে ডোমেন, এই ফাংশনটার ডোমেন অফ দিস ফাংশন ইকুয়ালস টু -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, আর রেঞ্জ অফ দিস ফাংশন ইকুয়ালস টু হচ্ছে -5/2 থেকে +5/2 পর্যন্ত। অনেকে যে কাজটা করে এখান থেকে দেখে দেখে বলে দে ভাই যেহেতু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে ডোমেনটা রেঞ্জটা ডোমেন হয়ে যাবে। ঠিক আছে, রেঞ্জটা ডোমেন হয়েছে, কিন্তু ডোমেনটা রেঞ্জ হবে না, কারণ এটা আমাদের তখন ফাংশনই হয় না, ওই কারণে আমার এখানে রেঞ্জটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, আর আমাদের ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে -1 থেকে +1, রেঞ্জ হচ্ছে -5/2 থেকে +5/2। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। ওকে,
অনেকের জন্য অত্যন্ত জটিল টাইপসের একটা জিনিস আমি এখন বুঝাইলাম, যে এটা নিয়ে অনেকেই মারাত্মক লেভেলের ডিপ্রেশনে ভোগে, যে এই টপিক্সটা আসলে ক্লিয়ারলি বুঝে না। তোমাদের আশা করি সব ক্লিয়ার হয়েছে। এখন আমি যে কাজটা করব, এবারে একেবারে সহজ একটা জিনিস পড়াবো, মানে এবার দেখবো যে পান্তাভাতের মতো। এতক্ষণ এবার মনে হবে সব কিছু কি সোজা সোজা সোজা, হ্যাঁ সোজাই হবে আসলে। দেখো এখন তোমাদেরকে আমি সোজা জিনিস পড়াই। ওকে, আমি খুব ইজিলি ব্যাখ্যা করে ট্রাই করছি, আস্তে আস্তে পড়ায়া তোমরা বুঝলেই হলো, তোমরা বুঝে বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে একবারে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কিভাবে এখান থেকে এখানে যাই সেই জিনিসটা আমরা দেখাইলাম। এবার আসলে আমরা একটু সামনের দিকে আগাই, হ্যাঁ সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট তোমাকে আমি জাস্ট দেখাইলাম হচ্ছে, তোমার বইতে যখন তুমি ইনভার্স ফাংশনের গ্রাফ দেখতে যাবে তখন তোমার কাছে উল্টাপাল্টা মনে হবে, তোমার কাছে ডোমেন লিস্টটা উল্টাপাল্টা মনে হবে। তার কারণটা আমরা ব্যাখ্যা করলাম, আমরা ধাপে ধাপে গেলাম। আমরা কি করলাম, আমরা সিম্পল হচ্ছে দেখলাম এই যে এটা হচ্ছে আমাদের সাইন এক্সের গ্রাফ। এখন ভাইয়া এখান থেকে ওইখানে যদি যাইতে হয় আমাদের পুরা অংশটা রাখা যাবে না, আমাদের রাখতে হবে এতটুকু, মানে যেখানে কোনো রিপিট করে না। তাহলে আমরা রাখবো কতটুকু ভাইয়া, আমরা জাস্ট এতটুকু রাখবো, এই অংশটা রাখবো। দেন এই অংশটাকে ইনভার্স করে দিলে কাজ শেষ। তাহলে আমরা এই দিকের অংশগুলো রাখলাম না, ওকে মুছে দিলাম। এবার হচ্ছে এটাকে ইনভার্স করা মানে কি, উল্টে দেওয়া। তাহলে তুমি উল্টাই দেওয়াটা তোমরা কীভাবে চিন্তা করবা, আয়নার সাথে। যে তুমি যদি একটা আয়না এখানে রাখতা, এটা দেখো, এটা হচ্ছে আমার দেখতে এরকম না, আয়নায় এটা নিশ্চয়ই দেখতে এরকম হয়ে যেত, এটা দেখতে এরকম, আয়নার নিচে দেখতে এরকম হয়ে যেত। জি ভাইয়া, তাহলে আমাদের এখান থেকে যদি ইনভার্স ফাংশনের গ্রাফ আঁকি, যেটা আমার দেখতে এরকম সেটা হয়ে যেতে হবে দেখতে এরকম, আর যেটা আমার দেখতে এরকম সেটা আয়নাতে দেখতে হয়ে যাবে দেখতে এরকম। তাহলে আমাদের দেখো এই যে ইনভার্স ফাংশনের গ্রাফটা হয়ে গেছে। তো আমাদের সাইন এক্সের গ্রাফটা এক্স অক্ষের দিকে ইচ্ছা মতো যাইতে পারে, ওই কারণে ডোমেন অল রিয়েল নাম্বার, আর ওয়াই অক্ষের দিকে তো +1 বেশি আর -1 কমে নামতে পারে না, এই কারণে এটা হচ্ছে রেঞ্জ। আর এক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এইদিকে সর্বোচ্চ +1 সর্বনিম্ন -1 এটা হচ্ছে ডোমেন, আর এইদিকে সর্বোচ্চ π/2 আর সর্বনিম্ন হচ্ছে -π/2 এটা হচ্ছে রেঞ্জ। কিন্তু y = sin x নিলে তুমি একটু খেয়াল করো, x এর দিকে তুমি ইচ্ছা মতো যেতে পারবা, বাট এদিকে ইচ্ছা মতো যেতে পারবা না, সর্বোচ্চ +1 সর্বনিম্ন -1, ওই কারণে ডোমেন অল রিয়েল নাম্বার আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। এই ডোমেন রেঞ্জের ক্ষেত্রে মাথায় রাখবো, এক্স অক্ষের জন্য যা পাই, এক্স অক্ষের ভ্যালিড ভ্যালুগুলোকে আমরা বলি ডোমেন, ওয়াই অক্ষের ভ্যালিড ভ্যালুগুলোকে আমরা বলি রেঞ্জ। ডোমেন রেঞ্জের কনসেপ্টে যাদের ঝামেলা আছে তারা আমার ফাংশনের ক্লাসগুলো দেখিও, ওইখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমাদের বেসিক থেকে যদি না ক্লিয়ার হয় তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। হ্যাঁ, আর ফাংশনের ক্লাসগুলো তুমি ইউটিউবে পাবা, সেখানে তোমরা দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করি। এই যে এবার আসো সোজা জিনিস, খুব ভালো করে মনোযোগ দিতে হবে এবার। হ্যাঁ, এবার একটু খুব ভালো করে মনোযোগ দিতে হবে। মনে করো আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা, হ্যাঁ 3 4, তোমাকে বলা হলো সাইন ইনভার্স 4/5। তাহলে একটু ভালো করে খেয়াল করো, সাইন ইনভার্স যদি 4/5 হয়, ভালো করে খেয়াল করো, এটাকে এই জিনিসটাকে কস ইনভার্সে লিখলে কত হবে, এটাকে আমাদের টেন ইনভার্সে লিখলে কত হবে, এটাকে কোসেক ইনভার্সে লিখলে কত হবে, এটাকে সেক ইনভার্সে লিখলে কত হবে, এটাকে কট ইনভার্সে লিখলে কত হবে। এর মানে একটা ইনভার্স যদি দেওয়া থাকে তাহলে একটা যদি দেওয়া থাকে, মানে যে কোনো একটা
যেটাই দেওয়া থাকুক সেখান থেকে বাকি সবগুলো বের করা জানতে হবে। মানে তোমার কোনো একটা জায়গায় সাইন দেওয়া আছে, তোমার লাগতে 10, তাহলে সাইন থেকে তুমি 10-এ চলে যাবা। এই যে একটা থেকে আরেকটাতে কীভাবে ট্রান্সফার করতে হয় এই জিনিসটা আমাকে এখানে ভালো করে বুঝতে হবে। আগে আমাকে এই জিনিসটা খুব ভালো করে দেখো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় কাজে লাগে। তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব জায়গায় লাগে, ক্যালকুলেশনও লাগে, যে আমাদের এখান থেকে কীভাবে আমরা এই জিনিসগুলো আনবো। ইনভার্সের এই কনভার্সনটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। ইনভার্সের যে কনভার্সন, এই কনভার্সনটা আমরা বুঝবো এখন, খুব মনোযোগ দিতে হবে। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করো। তোমার যখন দেওয়া আছে সাইন ইনভার্স 4/5, আমাকে বলো তো ইনভার্সের পাশে যেটা থাকে এটা কি নির্দেশ করে? ইনভার্সের পাশে যেটা থাকে সেটা কি নির্দেশ করে? একটু কমেন্টে বলো তো, তারপর আমি শুরু করি। ইনভার্সের পাশে যেটা থাকে সেটা কি নির্দেশ করে আমাকে বলো। ইনভার্সের পাশে যেটা থাকে সেটা কি নির্দেশ করে আমাকে বলো। ইনভার্সের পাশে যেটা থাকে সেটা কি নির্দেশ করে? মান। এক্স্যাক্টলি মান। এখন কার মান ভাইয়া? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতের মান। তো এটা যখন সাইন ইনভার্সের পাশে আছে, আমরা জানি সাইন ইনভার্সের পাশে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক না? ঠিক। তাহলে আমরা যে কাজটা করতেছি, আমরা এমন একটা ত্রিভুজ আঁকবো যেই ত্রিভুজের লম্বের মান হচ্ছে 4, যেই ত্রিভুজের অতিভুজের মান হচ্ছে 5। তাহলে আমরা একটা প্রথম কাজ একটা ট্রায়াঙ্গেল ড্র করা, তবে সমকোণী ট্রায়াঙ্গেল, আমাদের রাইট অ্যাঙ্গেল ড্র করতে হবে, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান, এই যে লম্বের মান হচ্ছে 4, তাহলে আমরা এটাকে দিলাম 4, আর অতিভুজের মানটা হচ্ছে 5। তাহলে নিশ্চয়ই ভূমির মান বের করতে পারবো। বিজ্ঞানী পিথাগোরাস বলে দিয়েছে, পিথাগোরাস, এটা পিতা না, পিথাগোরাস। তাহলে আমাদের √5² - 4², তাহলে 5² মানে হচ্ছে ভাইয়া 25 - 16, √25 - 16 মানে হচ্ছে √9 মানে হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3। খেয়াল করে দেখো, এটাকে যদি তুমি লম্ব ধরছো, দ্যাট মিনস থিটা ছিল এটা, কারণ এটাকে যে আমি লম্ব ধরছিলাম, লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এটা ছিল আমার থিটা, তার কারণে এটা লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এবার তো বাকিগুলো এমনি লিখে ফেলা যায়, তোমার আর টেনশন নাই ভাইয়া। কস ইনভার্সের সাথে কি থাকে? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া কস ইনভার্সের পাশে থাকে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত? 3, অতিভুজ হচ্ছে 5। ভাইয়া টেন ইনভার্সের পাশে থাকে হচ্ছে লম্ব বাই ভূমি, ভাইয়া 4/3, লম্ব হচ্ছে 4, এটা হচ্ছে 3। ভাইয়া কোসেক ইনভার্সটা কার উল্টা? সাইন ইনভার্সের উল্টা। তাহলে সাইন ইনভার্সে যদি 4/5 হয়, কোসেক ইনভার্সে 5/4 হবে, অথবা তোমরা অতিভুজ বাই লম্ব বলতে পারো। একইভাবে সেক ইনভার্স হচ্ছে কসের উল্টা, তাহলে কস ইনভার্স যদি 3/5 হয়, সেক ইনভার্স হবে 5/3। একইভাবে টেন ইনভার্স যদি 4/3 হয়, কট ইনভার্স হবে হচ্ছে 3/4। বলো এই কনভার্সনটা বুঝছে কিনা? এই কনভার্সন বুঝছে কিনা? একটা জানলে বাকি সব বের করতে পারবো, এটা বুঝছে কিনা বলো, এটা বুঝছে কিনা বলো। এই এতটুকু ক্লিয়ার কিনা বলি? খুবই সোজা না? যে আমরা একটা জানবো, সেখান থেকে বাকিগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবো। একটা জানলে সেখান থেকে বাকিগুলো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে তোমাকে যেটা দেওয়া আছে সেটাকে তুমি কি করতে হবে? যেটাকে দেওয়া আছে সেটাকে আমার ট্রায়াঙ্গেলে রূপান্তর করে দেন তুমি বাকি কাজটা করবা। তাহলে আমরা এখান থেকে বাকি সবগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা এইভাবে সবগুলো করে ফেলতে পারবো। এবার আসো তোমাদেরকে আরো কিছু জিনিস শেখাই। সেই জিনিসগুলা হচ্ছে ভাইয়া 1 নাম্বারে কথা অনেকেই পরীক্ষায় যাইয়া ঝামেলা করে ফেলে। লেখা আছে আর্ক সাইন এক্স। বুক এটা কি দিল? পোলাপাইন ঝামেলায় পড়ে যায়। আর্ক টাইন এক্স সাইন এক্স জীবন তো শুনি নাই, শোনার দরকার নেই।
অর্থাৎ সাইন ইনভার্স এক্স বলা যে কথা, আর্ক সাইন এক্স বলাও সেম কথা। তাহলে আমরা অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে ডিফ্লেক্ট করার জন্য এই কাজটা করে, কি করে, পরীক্ষায় দেখো ইনভার্স না দিয়ে পরীক্ষা দিবে হচ্ছে আর্ক, আর্ক সাইন এক্স ভাই, আর্ক আর্ক করতে আসলো টেনশন নাই, আমি বলে দিছি আর্ক মানে হচ্ছে কি ইনভার্স, ইনভার্স মিন করে আর্ক সাইন এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। সিমিলারলি আর্ক টেন এক্স মানে হচ্ছে টেন ইনভার্স এক্স। সিমিলারলি আর্ক কোসেক এক্স মানে হচ্ছে কোসেক ইনভার্স এক্স। কথাগুলো বুঝছি কিনা? এই যে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। অনেকেই জানি না ইনভার্সকে যে এভাবে লেখা যায়, আর তার কারণে বিভিন্ন জায়গায় পদে পদে সে ধরা খায়। ওই কারণে আমি জিনিসটা বলে দিলাম। বলো আমাদের এটা মনে থাকবে কিনা, আমাদের এটা মনে থাকবে কিনা? আমাদের কখনো বলা যাবে না আমরা বুঝি না, সবসময় আমাকে বলতে হবে আমরা না বুঝে ছাড়া থাকতে পারি না, এবং তোমাকে না বুঝে ছাড়া থাকতেও হবে না, কারণ সাথে আছে মোবাইল, আশা করি কারো কোনো ভয় নাই। ওকে, সামনের দিকে আগাই। একটু ঠিক আছে কিনা, একটু ক্লিয়ার কিনা? যাক, ওকে ওকে আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার আসো, তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস শিখাবো, কিছু ক্যারেক্টারিস্টিক্স শিখাবো। 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভাইয়া সাইন ইনভার্স এক্স বলা যে কথা কোসেক ইনভার্স 1/x বলা সেম কথা, তবে শর্ত সাপেক্ষে। কারণ সাইন ইনভার্সের পাশে তো যে কোনো এক্স বসতে পারে না, এক্সের একটা লিমিটেশনস আছে, তাই না? তাহলে আমাদের সেটা শর্ত মেনটেন করবো। আমরা শর্তগুলো দেখার আপাতত কোনো প্রয়োজন না, আমি জাস্ট তোমাকে নীতিগুলো শেখাচ্ছি। তাহলে সাইন ইনভার্স এক্স বললে সাইন উল্টে কি কোসেক, তাহলে এক্স মানে কি? এই সাইন ইনভার্স যে আমরা এক্স বলতেছি, এক্স মানে কি লিটারালি এক্স ডিভাইড বাই 1 বলা যায় না? তাহলে দেখো সাইন ইনভার্সের জায়গায় যখন এটা আসলো 1/x হয়ে গেল, তাহলে সাইন ইনভার্স এক্স বাই 1 যেটা, সেটা হয়ে গেল কি সাইন ইনভার্স 1/x। সাইন ইনভার্স এক্স বাই 1টা হয়ে গেল কি সাইন ইনভার্স 1/x। সাইন ইনভার্স এক্স বাই 1টা কি হয়ে গেল সাইন ইনভার্স 1/x। ওকে, এবার আসো। তাহলে আমরা এটা বুঝলাম। একইভাবে তুমি সবার জন্য এই জিনিসটা প্রয়োগ করতে পারবা, সবার জন্য প্রয়োগ করতে পারবা। তাহলে সবার জন্য তুমি প্রয়োগ করতে পারবা। একইভাবে তুমি কস ইনভার্স, কসের উল্টে কি সেক, তাহলে কস ইনভার্স এক্স সমান হচ্ছে সেক ইনভার্স 1/x বলতে পারবা। এরপর হচ্ছে তোমার কটের উল্টে কি ট্যান, তাহলে কট ইনভার্স এক্স সমান হচ্ছে ট্যান ইনভার্স 1/x। মানে হচ্ছে এক কথায় যদি সাইনটা কোসেক হয়, কোসেকটা সাইন হয়, কসটা সেক হয়, সেকটা কস হয়, ট্যানটা কট হয়, কটটা ট্যান হয়, তাহলে অনুপাতটাকে উল্টা করে দিলে কাজ শেষ হয়ে যায়। কেন? কারণ আমরা জানি এগুলো অনুপাতটাই আসলে উল্টা উল্টা। যে সাইনের ক্ষেত্রে আমাদের অনুপাতটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর আমাদের কোসেকের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো যার কারণে হচ্ছে আমার এই জিনিসটা হয় আর কি। ওকে, এবার আসো আমরা আরেকটা জিনিস শিখি। আরেকটা জিনিস শিখবো হচ্ছে, মানে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 1। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভাইয়া সাইনের পাশে যদি কখনো এরকম থাকে সাইন ইনভার্স এক্স থাকে, মানে সাইনের পাশে যদি একটা সাইন ইনভার্স থাকে, তাহলে সাইন ইনভার্স দুইটা মিলে আমরা বাদ দিয়ে দিতে পারি। সাইন ইনভার্স বাদ দিয়ে এটার মান হয়ে যাবে এক্স, এটার মান হয়ে যাবে কত এক্স। ভাইয়া আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, খালি সাইনের ক্ষেত্রে না, সাইন কস ট্যান কট সবার ক্ষেত্রে একইভাবে। ভাইয়া আমি শুধু সাইন প্রতীকী হিসেবে দেখাচ্ছি। সাইন ইনভার্স থেকে যদি এখানে আমাদের সাইন এক্স থাকে, তাও কিন্তু এটাকে কাটাকাটি করা যায়। সাইন ইনভার্স বাইরে আছে, সাইন এক্স ভিতরে আছে, সাইন ইনভার্স পাশাপাশি আছে, চলে যাবে। সাইন বাইরে, সাইন ইনভার্স ভিতরে, তাও চলে যাবে। এখানে আমরা পাবো এক্স। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স প্রথমে আমাকে জানতে হবে, প্রথমে আমাকে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, প্রথমে আমাকে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। এটা হচ্ছে আমার প্রথম 3 টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনে। প্রত্যেকটার আমাদের আলাদা সাইড নোট আছে, আমরা এগুলো পরে আস্তে আস্তে ডিসকাস করব, আগে আমরা মেইন আলোচনায় যাই। তাহলে আমাদের এইভাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশনে এটা ইউজ করতে পারবো। বলো কথাটা মনে থাকবে কিনা? আমি জাস্ট কথাগুলো মনে রাখাই দিতে চাচ্ছি যে আমাদের এভাবে আমরা ইউজ করতে পারবো, এভাবে আমরা ইউজ করতে পারবো। এবার আসো, যদি তুমি এভাবে ইউজ করতে পারো,
যদি তুমি এভাবে ইউজ করতে পারো দেন হচ্ছে তোমার এবার হচ্ছে তোমাকে আরও কয়েকটা ফর্মুলা শেখানো হোক। তোমাকে আরেকটা ফর্মুলা শিখাই, সেটা হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করো। এইগুলো হচ্ছে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে মুখস্থ করে রাখলে হবে। সাইন ইনভার্স এক্স প্লাস আমাদের কস ইনভার্স এক্স সমান হচ্ছে 5/2, অর্থাৎ সাইন ইনভার্স যেই এক্স কোসেক ইনভার্স সেম এক্স, আনসার অলওয়েজ 5/2 হবে। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান 5/2। এক্সের মানটা গ্রহণযোগ্য মান হইতে হবে, অগ্রহণযোগ্য হইলে হবে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 কত, ক্যালকুলেশন করে করার দরকার নাই, এটা আর এটা সেম, একটা সাইন ইনভার্স একটা কস ইনভার্স, আনসার ডাইরেক্ট সরাসরি 5/2। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান আমরা বলতে পারি 5/2। একইভাবে এটা ট্যান ইনভার্স আর কট ইনভার্সের ক্ষেত্রে প্রযোজ্য। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স যদি থাকে আনসার হচ্ছে 5/2। একইভাবে আমাদের সেক ইনভার্স এক্স যদি থাকে, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে 5/2। তাহলে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মাথায় রাখতে হবে। আর এই তিনটা তো আমাকে ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, এমসিকিউতে হুবহু চলে আসবে, এমসিকিউতে এগুলো হুবহু চলে আসবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান হচ্ছে 5/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর মান হচ্ছে 5/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান হচ্ছে 5/2। যেমন তোমাকে পরীক্ষায় অন্তরীকরণের ম্যাথ দিবে, অন্তরীকরণের ম্যাথ কি দিবে, এরকম পরীক্ষা দিল ddx অফ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। ওরে বাবা রে বাবা, আমাদের পোলাপাইন তো কি চালাক, তারা চিন্তা করে ভাইয়ারা আমাদেরকে ক্লাসে শিখিয়েছিলেন আমাদের কিভাবে সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করতে হয়, তারা এটা করে। ভাইয়ারা আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে কস ইনভার্স এক্স অন্তরীকরণ করা হয়, তারা এটাও করে। করার পর দুইটাকে যোগ করার পর তারা আনসার পায়, শেষ পর্যন্ত আনসারটা শূন্য হয়। আমি বলি এভাবে ভাবার নয়, কারণ আমরা এটাকে অন্যভাবে ভাবতে পারি। আসো একটু দেখি আমরা কি করি। দেখো সাইন ইনভার্স এখানে যে এক্স, এখানেও যদি সেম এক্স থাকে কস ইনভার্সের সাথে, তাহলে এটার মান তো 5/2। সো তুমি সাথে লিখে দিতে পারবে, এটা লেখা যাবে, সাথে লিখে দিবা ddx অফ 5/2, আর 5/2 এটা কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে আনসার কত হয়, শূন্য হয়। দেখো আমরা অন্তরীকরণ একটা ম্যাথ করে ফেললাম, অর্থাৎ এই কনসেপ্টটা ওইখানে দিয়ে অ্যাপ্লাই করে দেয়, এই কনসেপ্টটা ওইখানে নিয়ে অ্যাপ্লাই করে দেয়। তাহলে আমাকে এই তিনটে ক্যারেক্টারিস্টিক যদি জানি, অন্তরীকরণে ঝামেলা হবে না। ddx অফ এটা ddx শূন্য, কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার। বলো বুঝছি কিনা। একজনে বললো প্রথম লাইনে কথা, সাইন ইনভার্স এক্স কে কোসেক ইনভার্স কেমনে করলাম। দেখো সাইন ইনভার্সের পরে থাকে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর কোসেক ইনভার্স এক্স এর পরে থাকে কোসেক ইনভার্সের পরে থাকে অতিভুজ ডিভাইড বাই লম্ব। এবার তুমি খেয়াল করে দেখো সাইন ইনভার্সের পাশে কি আছে, এক্স মান হচ্ছে লিটারালি সেটা হচ্ছে x/1। এর মানে কি, এর মান হচ্ছে লম্বের মান হচ্ছে x, অতিভুজের মান হচ্ছে 1, লম্বের মান x, অতিভুজের মান 1। এটা হচ্ছে আমার সাইন ইনভার্স x। এখন তাকে যদি কোসেক ইনভার্স x বানাও, দেখো এবার কিন্তু এটা অতিভুজ বাই লম্ব, লম্বের মান কত ছিল, এ সাইন ইনভার্স বলে দিচ্ছে লম্বের মান x, তাহলে xটা নিচে বসলো, অতিভুজের মান হচ্ছে 1, অতিভুজটা উপরে বসলো। ওই কারণে যখন এটাকে কোসেক ইনভার্স বানাইলাম এটা 1/x হয়ে গেল। বুঝছো না কথাটা, যে আমাদের সাইন ইনভার্সের পরে লম্ব বাই অতিভুজ থাকে, আর কোসেক ইনভার্সের পরে অতিভুজ বাই লম্ব। তো সাইন ইনভার্স x কথাটার মিনিং হচ্ছে সাইন ইনভার্স x/1। x/1 মানে হচ্ছে আমাদের লম্বের মান হচ্ছে x, অতিভুজের মান হচ্ছে 1। তো লম্ব x, অতিভুজ 1 আমি জানি। এবার তোমাকে যখন বললো কস ইনভার্স x, তখন তুমি বলতেছো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব মানে কি, অতিভুজের মান তো 1 পাইছি, লম্বের মান তো x পাইছি, সেটা আমরা বসাই দিছি, নতুন করে সূত্র পেয়েছি সাইন ইনভার্স x সমান কোসেক ইনভার্স 1/x। ওই কারণে বলতেছি জাস্ট সাইনটা কোসেক হইলে, কোসেকটা সাইন হইলে, সেকটা কস হইলে, কসটা সেক হইলে, টেনটা কট হইলে, কটটা টেন হইলে, খালি অনুপাতটা উল্টে দিলে হয়ে যায়। বুঝি নাই কথাটা, বুঝছি তো, বুঝছি।
ওকে, এই তিনটা লাইন আরেকবার। আমাদের সাইনের সাথে যদি সাইন ইনভার্সের সাথে যদি কস ইনভার্স এক্স থাকে, সাইন ইনভার্সের সাথে যদি কস ইনভার্স থাকে, টেন ইনভার্সের সাথে যদি কট ইনভার্স থাকে, সেক ইনভার্সের সাথে যদি কোসেক ইনভার্স থাকে, এখানে যে কোনটা আছে এখানেও যদি সেটাই থাকে, এখানে যে কোনটা এখানেও যদি সেটাই থাকে, এখানে যে কোনটা এখানেও যদি সেটাই থাকে, তাহলে সাইন ইনভার্স কস ইনভার্সের একই ধরনের আমাদের কোন বলতেছি মান, এখানে মান যেটা এখানে যদি সেম মান থাকে, এখানেও সেম মান, এখানেও সেম মান, তাহলে সাইন ইনভার্স কস ইনভার্সের একই মানের জন্য দুইজনের সমষ্টি অলওয়েজ 5/2। তুমি ক্যালকুলেটারে বিভিন্ন মান দিয়ে দেখতে পারো, 5/2 আসবে। একইভাবে টেন ইনভার্স কট ইনভার্সের সেম কম্বিনেশনের জন্য আনসার 5/2। একইভাবে সেক ইনভার্স কোসেক ইনভার্সের সেম কম্বিনেশনের জন্য আনসার হচ্ছে 5/2। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এগুলো একবার মুখস্থ করে ফেলতে হবে। ডাইরেক্ট এমসিকিউতে হুবহু চলে আসে, হুবহু চলে আসে এমসিকিউতে। কত মজা, কত মজা, কত মজা। আর যদি কারো প্রমাণের দরকার হয়, প্রমাণও করা যায়, আমরা প্রমাণ চাইলে করে দিতে পারি, তবে আমি করে আচ্ছা যাও পয়েন্ট করে দিই, এটা প্রমাণ করে দিই, সিম্পল প্রমাণ আসলে যদিও। আমরা এখনই শেষ করে দিব, এই প্রমাণটা করাই শেষ করে দিই। হ্যাঁ, এই যে একটা প্রমাণ করে দিব, বাকিগুলো তোমরা পারবা। টেন ইনভার্স যে কোনো একটা করলে হয়, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে 5/2। এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই না? এটা আমাকে প্রমাণ করিতে হবে। তো আমরা যে কাজটা করব ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো, এই সাইন ইনভার্স এক্স পুরোটা একটা কি, একটা কোণ মিন করে না? তাহলে আমরা ধরে নিলাম, প্রথমে ধরি কি ধরলাম, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে থিটা। আমি জাস্ট এটাকে থিটা ধরে নিলাম। যদি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা হয়, তাহলে নিশ্চয়ই এখানে বলা যায় এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা, এখানে চাইলেই বলা যায়। ওকে ভাইয়া, আমরা এক্স ইকুয়ালস টু সাইন থিটা বলে দিলাম। তাহলে এক্স এর জায়গায় সাইন থিটা বসানো যায়, সাইন থিটার জায়গায় এক্স বসানো যায়, সাইন ইনভার্স এক্স এর জায়গায় থিটা বসানো যায়, থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স বসানো যায়। এটা আমরা ধরে নিছি। এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি ভাইয়া, এখানে তো আমার কসের সাথে একটা কম্বিনেশন করতে হবে, তাই না? কসের সাথে একটা কম্বিনেশন করতে হবে। তাহলে এখানে যেহেতু আমি সাইন থিটা পাইছি, একটা কাজ করি, আমরা সাইন থিটা যেটা পাইলাম সেটাকে আমরা কি কাজ করি একটু খেয়াল করো। এখন সাইন থিটাকে আমাদের চাচ্ছি আমরা কস আকারে রূপান্তর করতে, কিভাবে একটু ভালো করে খেয়াল করো। আমার আছে সাইন থিটা, আমি যদি লিখি এটাকে কস, কস কি লিখলে সাইন থিটা হয় ভাইয়া? কস 5/2 মাইনাস থিটা। কেন? কোয়াড্রেন্ট সেন্স। কস 5/2 মাইনাস থিটা যদি তুমি লেখো, তাহলে একটু খেয়াল করে দেখো তো, কোয়াড্রেন্ট সেন্স করলে কি হয়? কস 5/2 থাকলে কসটা সাইন হয়ে যায়, তাহলে 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এ 5/2 মাইনাস এর মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, এর মানে হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি কি না? এর মানে সাইন থিটাটাকে আমি কসে রূপান্তর করছি, কারণ আমার তো এখানে সাইন কস দুইটাই আছে, তো আমি তো একটাকে ধরছি, একটাকে থিটা ধরছি, তাহলে আমার সেটা এই এখানটাকে থিটা ধরে আমি সাইন থিটা পাইছি, এই সাইন থিটাটাকে আমরা কসে রূপান্তর করলাম, কসে রূপান্তর করলাম। তাহলে আমরা সিম্পল এখান থেকে বলতে পারি, তো সাইন থিটা যেমন যদি এটা হয়, এই সাইন থিটা মানেই তো আমার এক্স, সাইন থিটা মানে কি এক্স, তাহলে ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি কস 5/2 মাইনাস থিটা। ওকে ভাইয়া, ভালো কথা। তো কসটা এই পাশে আসলে কি হয়? কস ইনভার্স এক্স, দেখো অটোমেটিক কস ইনভার্স এক্স পেয়ে গেলাম, ইকুয়ালস টু 5/2 মাইনাস থিটা। এই থিটা মানে কি? এই যে প্রথম লাইনে দেখো, থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা বলতে পারি cos ইনভার্স এক্স ইকুয়ালস টু 5/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সটাকে বামে আনো, বামে আনলে বলতে পারি cos ইনভার্স এক্স প্লাস, সুন্দরভাবে সাজিয়ে লিখে ফেলি ডাইরেক্ট, সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়ালস টু 5/2। প্রমাণটা দেখে রাখি, অনেক সময় 2 নম্বরে আসতেও পারে, আমি ভাবছিলাম পরে করাবো, তাও আজকে এখনই করাই দিলাম, যেহেতু সিমিলার কনসেপ্ট আগে করাই দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান 5/2, সিমিলারলি বাকি দুটোও প্রমাণ করা যায়। বলো প্রমাণটা বুঝছে কিনা? তাহলে আমাদের দেখো সাইন এইভাবে দেখো, আর এই যে এই নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? এভাবে ত্রিকোণমিতির আমরা যতগুলো সূত্র শিখেছি না,
সবগুলাকে ইনভার্সে রূপান্তর করতে পারবো, সেটা আগামী ক্লাসে দেখাবো। এবং এটা ক্যালকুলাসে বিশাল অনেক লাগে। ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস ফাংশন এগুলো তো প্রচুর লাগে, কিন্তু ফার্স্ট ইয়ারে যেহেতু নাই, কিছু তো করার নেই, তখন একটু ঝামেলা হয়ে যায়। বাট আমরা এখন বেসিকগুলো ক্লিয়ার করে ফেলি, ওগুলোতে কোনো ঝামেলাই হবে না। হ্যাঁ, তাহলে আমাদের ওই সূত্রগুলো থেকে নতুন সূত্র কীভাবে আসে সেটা আমরা ইনশাল্লাহ আগামী দিন দেখাবো কীভাবে ওই সূত্রগুলো থেকে নতুন সূত্র আসে, কীভাবে নতুন সূত্র আসবে সেটা আমরা আগামী দিন দেখাবো। তাহলে আমি আবার একটু বলে দিই, কারো যদি প্রমাণের প্রবলেম হয়, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে থাকো, আমি এটা বুঝাইতে থাকি। দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান 5/2 আমাকে বলছে। তো যেহেতু দুইটাই সেম এক্স, হুদেই দুইটাকে ধরার কোনো দরকার নেই, দুইটাকে ধরলে ঝামেলা বেড়ে যাবে। আমি একটাকে ধরলাম সাইন ইনভার্স, একটাকে ধরলাম থিটা। সাইন ইনভার্স এক্স যদি থিটা হয়, এখান থেকে পাইলাম এক্স ইকুয়ালস টু সাইন থিটা। তো আমি সাইনে না পাইলাম, কস লাগবে না, কস কোত্থেকে পাবো? ওই যে কোয়াড্রেন্ট চেঞ্জ করে সাইন থিটা যে কথা, কস 5/2 মাইনাস থিটাও সেম কথা। তাইলে সাইন থিটা মানেই তো আমার এক্স, আর কসটা তো আমার এভাবে আসে, কসটাকে এই পাশে আনলে কস ইনভার্স হয়ে যাবে, 5/2 মাইনাস থিটা বসে গেছে। এখন আমার দেখো এই যে প্রমাণের মতো চলে আসছে, কস ইনভার্স এক্স আসছে, 5/2 আসছে, আর একটা জাস্ট মাইনাস থিটা। এই মাইনাস থিটা, এই থিটা মানে কি? সাইন ইনভার্স এক্স। আমি সাইন ইনভার্স এক্স থেকে আসলে থিটা ধরছিলাম, ওইখানে থিটার থেকে আবার সাইন ইনভার্স এক্স বসে দিলাম, এটাকে বামে আনলে প্রমাণটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছি, তাই না? ওকে, যাক, সব কিছু বুঝছি কিনা একটু বলো তো, সব কিছু বুঝছি কিনা, আমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, আর তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বলো, সব কিছু ক্লিয়ারলি বুঝছি কিনা একটু বলো। ওকে, তাহলে আমরা যেহেতু সব কিছু বুঝছি, আগামী ক্লাসে হচ্ছে কি জানো, ত্রিকোণমিতির যে সূত্র শিখছিলাম না, সাইন এ প্লাস বি কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি, তারপর হচ্ছে আমরা টেন এ প্লাস বির ফর্মুলা শিখবো, হ্যাঁ, বা শিখছি। তো আমাদের এগুলো হচ্ছে আমরা কি করব, এগুলোকে জাস্ট ইনভার্সে কীভাবে আনবো সেটা আমরা দেখবো। অর্থাৎ একগুলো জানলে আরেকগুলো যে কত কীভাবে জানা যায়, আমরা যে কাজটা করি মুখস্থ করে ফেলি, ঝামেলা সেই জায়গায় হয়ে যায়। বাট কনভার্সনটা যখন জানবো তখন দেখা যায় দুইটার মধ্যে আসলে খুব বেশি ঝামেলা করে কিছু নাই, প্রায় একবারে সেমই। জাস্ট কনভার্সনটা জানলে দেখবো সূত্রটা এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, অনেকেই আজকে ক্লাসটা রাখতে বলতেছে, ঠিক আছে আজকের ক্লাসটা রাখবো না, যাও। আচ্ছা, সুমাইয়া ইসলাম প্রশ্ন করতেছে সাইন ইনভার্স কেন লম্ববায় অতিভুজ? এই দাঁড়াও তোমার প্রশ্নের আনসার দিই। এই তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, বিশেষ দ্রষ্টব্য, একটু ওয়েট করো সবাই, একটু ওয়েট করো। বিশেষ দ্রষ্টব্য, সাইন ইনভার্স এক্স আর 1/sin x, এই দুইটা জীবনেও সেম কথা না। সাইন ইনভার্স এক্স এবং সাইন ইনভার্স এক্স আর 1/sin x দুইটা জীবনেও সেম কথা না ভাই। এই এক্সটা বুঝায় এটা হচ্ছে একটা মান, আর সাইন ইনভার্স এক্স পুরোটা একটা আমাদের কোণ মিন করে, এটা একটা কি মিন করে? কোণ মিন করে। আর এখানে এক্সটা একটা আমাদের কোণ মিন করে, আর পুরোটা একটা মান মিন করে। তাহলে 1/, এই পুরোটা সেটাও আমার একটা মান মিন করে, সেটা হচ্ছে 1/sin মানে হচ্ছে কোসেক, কোসেকের মান মিন করে। তো মান এবং কোণ দুইটা সেম না, দুইটা কখনো সেম হইতে পারে না। ওই কারণে ভুলেও এই কথাটা বলবা না সাইন ইনভার্স এক্সকে 1/sin x, না, জীবনেও না, এটা জীবনেও লেখা যাবে না, জীবনেও লেখা যাবে না। সাইন ইনভার্স হচ্ছে ইনভার্স ফাংশন, আলাদা ফাংশন, আর সাইন এক্স হচ্ছে নর্মাল ত্রিকোণমিতিক অনুপাত। এই 1/sin x কে আমরা বলতেছি হচ্ছে আমাদের কোসেক এক্স। আর সুমাইয়া একটা প্রশ্ন করছিল হচ্ছে এরকম, তোমার প্রশ্নটা, সুমাইয়ের প্রশ্ন আমি আনসার দিচ্ছি এরকম, দেখো আমি যদি বলি সাইন থিটা ইকুয়ালস টু এক্স, সাইন থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে এখান থেকে দেখো এই থিটা যেটা, এই থিটা একটা কোণ মিন করে, আর আমার এক্সটা হচ্ছে আমার অনুপাত, এক্সটা হচ্ছে কি মানের অনুপাত। ওকে, আমি ডাইরেক্ট অনুপাত লিখি। তাহলে দেখো আমাদের এখানে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, আমরা বলতে পারি হচ্ছে অনুপাত, কার অনুপাত? লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে এটাকে যখন আমি এভাবে লিখবো, থিটা ইকুয়ালস টু, সাইনটা অপোজিটে গেলে হয়ে গেল সাইন ইনভার্স
লম্ব ডিভাইড বাই অতিভুজের অনুপাত। এর মানে দেখো সাইনের ক্ষেত্রে যে কোনোটার ক্ষেত্রে আমাদের সাইন থিটা, কস থিটা, টেন থিটা যে কোনো কিছু পুরা জিনিসটাই মিন করে হচ্ছে অনুপাত, আর সেই অনুপাতটা সাইন ইনভার্সের ঠিক পাশেই বসে, সাইন ইনভার্সের ঠিক পাশেই বসে। তাহলে সাইন ইনভার্সের ক্ষেত্রে তোমাকে লিখতে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক ইনভার্সের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে, কোসেক ইনভার্সের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি লিখতে হবে? লম্ব লিখতে হবে। তাহলে আমি যদি বলি সাইন ইনভার্স এক্স বাই ওয়াই, এই কথাটার মানে হচ্ছে এমন একটা ত্রিভুজ যেই ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে ওয়াই। তাহলে আমরা ভূমি বলতে পারি √y² - x²। চাইলে সব বের করা যায়, আমি সব বের করতেছি না, আমি শুধু কোসেক বের করতেছি। তাহলে কোসেক ইনভার্স দিলে কোসেকের পরে বসে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে ওয়াই, লম্ব হচ্ছে এক্স, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে খেয়াল করে দেখো সাইন ইনভার্সের সাথে যখন এক্স বাই ওয়াই ছিল, এই সাইনটা যখন কোসেক হয়ে গেছে ওই মুহূর্তে এটা ওয়াই বাই এক্স হয়ে গেছে। একইভাবে যখন এক্স ছিল 1/x হয়ে গেছে, 1/x থাকলে এক্স হয়ে যাবে, মানে উল্টে যাবে। একইভাবে আমরা বলতে পারি ভাইয়া টেন ইনভার্স এক্স বাই ওয়াই যে কথা, কট ইনভার্স ওয়াই বাই এক্স সেম কথা, সেমভাবে। একইভাবে ভাইয়া আমাদের কস ইনভার্স এক্স বাই ওয়াই যে কথা, সেক ইনভার্স ওয়াই বাই এক্সও সেম কথা, অর্থাৎ সিমিলার টাইপ অফ কনসেপ্ট। এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, বেসিক। সুমাইয়া তোমার আনসার পাইছো কিনা বলো? সুমাইয়া আনসার পাইছো কিনা বলো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আনসার দিই। না থাকলে আমরা ক্লাস শেষ করে দিই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমরা আনসার দিই। ওকে, সুমাইয়ের আনসার ক্লিয়ার। রাহান কবির বলতেছে একটা গান হবে, গান 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 মানে তো বন্দুক। বন্দুক নিয়ে আমি নড়াচড়া করতে পারবো না। ওকে, হ্যাঁ এই যে শেষ করে দিয়েছি, ওয়েট। আচ্ছা, তাহলে আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে আমরা শেষ করে দিই। আমাদের যেহেতু কোয়েশ্চেন নাই, আমরা শেষ করে দিচ্ছি। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই যতটুকু পড়াইছি এতটুকু ক্লিয়ার করে রাখবা। আর কোনো কোয়েশ্চেন থাকলে, যদি এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলবা। তো আজকে এতটুকু পর্যন্ত, আর ক্লাস সেভ থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।